IEIMS অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব একজন প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ ম্যানেজার তার প্রতিষ্ঠানের কিভাবে IEIMS সফটওয়্যারের মাধ্যমে ফর্ম ফিল আপ যে মডিউল বা প্রসেসটি আছে সেটি সম্পাদনা করবেন বা কনফিগার করবেন। তো সবাইকে স্বাগতম। আমরা এখন যে পেজটিতে আছি সেটি হচ্ছে IEIMS অ্যাপ্লিকেশনের সাইন ইন পেজ। এখান থেকে আমি একজন ফর্ম ফিল আপ ম্যানেজার হিসাবে লগ ইন করব। আমার এই ফর্ম ফিল আপ ম্যানেজারের অ্যাকাউন্টটি পূর্বেই তৈরি করা ছিল, তো আমি সাইন ইন বাটনে ক্লিক করছি। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমরা প্রথমে ড্যাশবোর্ডে উপনীত হব। ড্যাশবোর্ডে উপনীত হওয়ার পরেই আমরা প্রথমে যে জিনিসগুলো দেখব চলমান পরীক্ষাসমূহ। তো আমরা জানি যে বোর্ড অ্যাডমিন প্রথমেই আমাদের শিক্ষাবর্ষ, বোর্ড পরীক্ষা ইত্যাদি তৈরি করে দিবেন এবং তারপরে বোর্ড অফিসিয়াল সেই অনুযায়ী বিভিন্ন উইন্ডো আমাদেরকে তৈরি করে দেন। ইতিমধ্যে রেজিস্ট্রেশনের যে ভিডিও টিউটোরিয়াল আছে সেখানে আমরা দেখেছি যে উইন্ডো জিনিসটি কি। তো রেজিস্ট্রেশনের জন্য যেমন শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন হবে, তো রেজিস্ট্রেশন উইন্ডোর মাধ্যমে সেটি সম্পন্ন করা হবে। ফর্ম ফিল আপের জন্য কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার উইন্ডো খুলে দেওয়া হবে, বোর্ড অফিসিয়ালরা সেটি করবেন এবং যে ফর্ম ফিল আপ ম্যানেজার আছেন তিনি তার ড্যাশবোর্ডে সেই পরীক্ষাটির নিয়মিত উইন্ডো, বিলম্বিত উইন্ডো অনুযায়ী ফর্ম ফিল আপ গুলো করাতে পারবেন। তো আমরা এখন যেমন দেখছি যে এখন কিন্তু নিয়মিত উইন্ডোটি চালু আছে এবং সেটির একটি সময়সীমা আমরা দেখতে পাচ্ছি যে ১/৫/২০২৩ থেকে ৯/৬/২০২৩ এবং তার সাথে আমরা জানি যে আপনাদের আরো একটি উইন্ডো আছে, বিলম্বিত উইন্ডো, বিলম্বিত ফর্ম ফিল আপ। তো সেটা আমরা বিলম্বিত উইন্ডোর মাধ্যমে করাতে পারবো। এরপরে নিচে যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে সকল পরীক্ষার্থী, প্রক্রিয়াকরণের জন্য সম্ভাব্য প্রার্থী, শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমান, সংশোধনের প্রয়োজন ইত্যাদি। তো এইরকম রেজিস্ট্রেশনের মতো ফর্ম ফিল আপের কতগুলো ধাপ আছে। তো সেই অনুযায়ী আমরা ফর্ম ফিল আপ যখন শুরু করব প্রত্যেকটি ধাপে আমাদের ড্যাশবোর্ডে কি পরিমাণ স্টুডেন্ট বা শিক্ষার্থী আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। আমি যে অংশটিতে এখন দেখাচ্ছি, আমি ট্রেনিং পারপাসে কিছু ডাটা তৈরি করেছি। তো এরপরে যেটা আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো সেটা হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা যখন চলে আসবে প্রথম যে প্রসেসটি, সেখানে শিক্ষার্থীর যে নাম্বারটা সেটা আমরা দেখতে পাবো। তো আমরা জানি যে রেজিস্ট্রেশনের সম্ভাব্য প্রার্থী কিন্তু রেজিস্ট্রেশন ম্যানেজার আনয়ন করেন, কিন্তু ফর্ম ফিল আপের যে আমাদের সম্ভাব্য শিক্ষার্থী বা সম্ভাব্য প্রার্থী তাদের কিন্তু আমাদের বোর্ড অফিসিয়ালগণ আনয়ন করে দিবেন। তো এখন আমরা ট্রেনিং পারপাসে যেটা তৈরি করেছি বোর্ড অফিসিয়ালের অ্যাকাউন্ট থেকে সম্ভাব্য শিক্ষার্থী এনে রেখেছি। তো যখন এখন ফর্ম ফিল আপ ম্যানেজার লগ ইন করবেন তখন কিন্তু তিনি দেখতে পাবেন এই যে সম্ভাব্য শিক্ষার্থী বা সম্ভাব্য প্রার্থী হিসাবে শিক্ষার্থীরা চলে এসেছে। এখন আমি যেটি করব, এই যে আমার পরবর্তী যে নিচে একটি বাটন আছে সকল পরীক্ষার্থীর তালিকা, সেটিতে ক্লিক করে আমরা বাকি ফর্ম ফিল আপের প্রসেসটি দেখব। তো এই হচ্ছে আমার ফর্ম ফিল আপের যে স্ক্রিনটি, এখান থেকে আমরা বাকি ধাপগুলো সম্পন্ন করব। এখানে প্রথমেই আমাদের সকল শিক্ষার্থীর লিঙ্কে চলে আসবে এবং এখানে কিন্তু সকল শিক্ষার্থী মানে হচ্ছে বিভিন্ন ধাপে যতগুলো শিক্ষার্থী আছে তার যোগফলটি হচ্ছে এখানে সকল শিক্ষার্থী। আর তারপরে যদি আমি যে লিঙ্কটি আছে দেখি সেটি হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য সম্ভাব্য প্রার্থী। তো এই সম্ভাব্য প্রার্থীরাই হচ্ছে ফর্ম ফিল আপের জন্য সম্ভাব্য প্রার্থী। তো এখন নিচে আমি দেখতে পাচ্ছি একটি টেবিল চলে এসেছে এবং টেবিলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ডেটা আছে। তো এগুলো হচ্ছে শিক্ষার্থীদের ডেটা, যেখানে আমরা পরীক্ষার্থীর তথ্য দেখব, পরীক্ষার তথ্য দেখব, বিভাগ, মাধ্যম এবং প্রকার। এই যে আমার পরীক্ষার্থী এসেছে তারা কি প্রকার, রেগুলার না ইরেগুলার, এই ধরনের তথ্য কিন্তু আমরা এই সম্ভাব্য শিক্ষার্থীর সাথে দেখতে পাবো। এরপরে আছে ডান পাশে একটি প্রক্রিয়া বাটন, যেখান থেকে আমরা শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর বিস্তারিত পেজে চলে যেতে পারবো। এছাড়া এই টেবিলে ওপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ, মাধ্যম, শিক্ষার্থীর ধরনের কতগুলো ড্রপ ডাউন আছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা বিভিন্ন রকম তথ্য ফিল্টার করে করে দেখতে পারবো। আমার কিন্তু ফিল্টারে বিভিন্ন রকম তথ্য, প্রথমে ৬ ছিল, তারপরে দেখেন এখন কিন্তু ফিল্টার করে তথ্য কমে এসেছে, ১ থেকে ৪টি দেখাচ্ছে। তো এইভাবে ফিল্টারগুলোকে আমরা নির্বাচন করে ফিল্টার করে নিতে পারবো।
তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই ফর্ম ফিল আপ প্রসেসটি শুরু করার ১ম যে ধাপ সেটি হচ্ছে শিক্ষার্থীর ভেতর থেকে যে আমরা ডেটাগুলোকে দেখে আসি। তো ১ম এ প্রক্রিয়া বাটনে ক্লিক করে আমি পরি বিস্তারিত পেজে চলে এসেছি। বিস্তারিত পেজ থেকে এখন আমরা খেয়াল করেন ১ম এই উপরে দেখব ফর্ম পূরণের ফি সমূহ। তো একজন ফর্ম ফিল আপ ম্যানেজার কিন্তু দেখতে পাবেন যে বোর্ড থেকে যে ফি হেডে এই শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষাতে যে আ পরীক্ষার যে ফিস গুলো আছে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে। তো সেটা আমরা এখানে পুরো টোটালটাই দেখতে পাবো। আবার তার নিচে হচ্ছে আম আমরা পরীক্ষার্থীর তথ্য দেখতে পাবো। যেমন ব্যক্তিগত তথ্য ডান পাশের বাটনটি ক্লিক করলে তার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এরপরে ঠিক এভাবেই যোগাযোগের তথ্য এরপরে দেখতে পাবো প্রাতিষ্ঠানিক তথ্য। এরপরে আমরা দেখতে পারবো শিক্ষামূলক তথ্য। এই যে শিক্ষামূলক তথ্যতে দেখব যে রেজিস্ট্রেশন নাম্বারটি, শিক্ষাবর্ষটি কি, আবার ফর্ম ফিল আপের তার ধরন ইত্যাদি। এরপরে দেখব যে আবশ্যিক বিষয়, এরপরে ধর্মীয় বিষয়, নির্বাচনী বিষয়, ঐচ্ছিক বিষয় এবং বাম পাশে হচ্ছে আমরা শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর ছবিটি দেখতে পাবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, রেজিস্ট্রেশনের মতো এটির কিন্তু আর সিলেক্ট করে তথ্যগুলো ভেরিফিকেশন এর কোনো প্রসেস নেই। এখানে একটি বাটন আছে, এটা হচ্ছে শিক্ষার্থী যাচাইকরণের জন্য প্রেরণ করুন। এই বাটনটিতে ক্লিক করলেই আমাদের একবারেই ফর্ম ফিল আপের জন্য তথ্যগুলো শিক্ষার্থীর কাছে যাচাইয়ের জন্য চলে যাবে। তো আমি বাটনটিতে ক্লিক করছি। এরপরে আমাকে সম্মতি দিতে বলছে। তো আমি সম্মতি বাটনে ক্লিক করার পরে এখন কিন্তু দেখেন আমার শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমানে একটি তথ্য চলে এসেছে। আমি আবার ড্যাশবোর্ডে চলে এসেছে। আমি আবার এটাতে যদি ক্লিক করি আমাকে আবার আগের স্ক্রিনটিতে নিয়ে যাবে এবং এখানে আমার শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমানে একটি যে আ শিক্ষার্থী চলে এসেছে তাকে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা আবার যদি সম্ভাব্য প্রার্থীতে যাই, তাহলে এভাবে প্রক্রিয়া বাটন থেকে আমরা সিঙ্গেল একটি করে যাচাইকরণের জন্য পাঠাতে পারবো অথবা আমরা চাইলে কিন্তু বাল্ক সবাইকে ধরেও এই তথ্যগুলোকে যাচাইকরণের জন্য পাঠাতে পারবো। তো আমি যেমন এই যে সিলেক্ট অপশন থেকে যদি সিলেক্ট আ অল পেজেস, অল ফ্রম কারেন্ট পেজেস, সিলেক্ট ফ্রম অল পেজেস ২ টি অপশন আছে। এখান থেকে যদি ১ম টি সিলেক্ট করে নেই তাহলে অল পেজেস থেকে সবগুলো তথ্য সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে এই শিক্ষার্থী যাচাইকরণের জন্য প্রেরণ করুন এই বাটনে ক্লিক করলে কিন্তু ফর্ম ফিল আপ ম্যানেজার একেবারেই সব শিক্ষার্থীদের কাছে যাচাইয়ের জন্য এটি প্রেরণ করে দিতে পারবে। তো আমি বাটনে ক্লিক করছি। তারপরে আমাকে সম্মতির জন্য একটি পপআপ দেখিয়েছে। আমি সেখানে ক্লিক করছি। তাহলে আমার এখন কিন্তু প্রক্রিয়ার জন্য সম্ভাব্য প্রার্থী সবাই একসাথে শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমানে চলে এসেছে। আমি এখন শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমানে যদি আসি, তাহলে আমরা কিন্তু দেখব সমস্ত তথ্য যাচাইকৃত নয় অবস্থায় চলে এসেছে এবং বিভিন্ন প্রকারের যে শিক্ষার্থী আছে তারা সবাই কিন্তু এখন এই মেসেজটি পেয়ে যাবে যে তাদের কাছে যাচাইয়ের জন্য অপেক্ষমান আছে। আমরা জানি যে ফোনে তাদের জন্য একটি এসএমএস যাবে এবং সেই এসএমএস এ তাদের ইনস্ট্রাকশন দেয়া থাকবে লগইন পাসওয়ার্ড সহ তারাও সেখান থেকেই কিন্তু তাদের তথ্যগুলো ভেরিফাই করে দিতে পারবেন। তো এখন আমরা শিক্ষার্থী দিয়ে লগইন করে এই যাচাইকরণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। আমি লগ আউট করে নিচ্ছি এবং আমার পূর্বে তৈরি করা যে স্টুডেন্টের বা শিক্ষার্থীর প্রোফাইল আছে তাকে দিয়ে লগইন করাচ্ছি। আমি এখান থেকে কিন্তু শিক্ষার্থীকে এখন যাচাইকরণের জন্য আইএমএস আইডি অনুসন্ধান করে নিব। এই অংশটি কিন্তু আপনারা দেখবেন না বা শিক্ষার্থী দেখবে না। এটা আসলে আমাদের সুবিধার জন্য তৈরি করা আছে। এখানে আসলে যখন একজন শিক্ষার্থী লগইন করবেন তিনি সরাসরি তার প্রোফাইলে চলে যাবেন। তো আমি আমার শিক্ষার্থী যে যাচাই করাবো তার প্রোফাইলে চলে এসেছি এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী হিসাবে কিন্তু সে ফর্ম পূরণের জন্য এবছরের যে ফি এর তথ্যগুলো সেগুলো দেখতে পাচ্ছে। এছাড়া সে ব্যক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য, প্রাতিষ্ঠানিক তথ্য, শিক্ষামূলক তথ্য এগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছে। এছাড়া সে তার আবশ্যিক বিষয়, ধর্মীয়, নির্বাচনী, ঐচ্ছিক বিষয় যেগুলোতে রেজিস্ট্রেশন করে এসেছে সেই তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছে। এবং বাম পাশে তার ছবি দেখতে পাচ্ছে এবং এখানে স্ট্যাটাস আছে যাচাইকৃত নয়।
এছাড়া সে কিন্তু দেখেন এখনো রোল নাম্বার দেখতে পাচ্ছে না। রোল নাম্বারের অংশটি আমরা আস্তে, আস্তে দেখব যে ফর্ম ফিল আপ হয়ে গেলে আবার বোর্ড অফিসিয়াল রোল নাম্বার যখন জেনারেট করে দিবে তখন কিন্তু এই রোল নাম্বারটি তাকে দেখাবে। তো এখন যদি আমরা একদম শিক্ষার্থীর প্রোফাইলের নিচে যাই তাহলে দেখব দুটো অপশন আছে। সকল তথ্য সঠিক, আমি এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে অনিচ্ছুক। তার মানে সকল তথ্য সঠিক দিয়ে আমাদের এই শিক্ষার্থী এই ফর্মটি ভেরিফাই করে দিতে পারবেন, অথবা সে যদি এই পরীক্ষায় বসতে না চান তাহলে তিনি এখান থেকে অনিচ্ছুকের যে বাটনটি সেটি ক্লিক করে দিতে পারবেন। তো আমি প্রথমে অনিচ্ছুকটি একটু দেখাই। আমি যদি এই পরীক্ষায় অনিচ্ছুক থাকি তাহলে এবং জমা দিন বাটনটিতে ক্লিক করি, তাহলে এই যে এই তথ্যটি কিন্তু একটি স্ট্যাটাসে চলে আসবে, অনাগ্রহ প্রকাশ করেছে। এই ছাত্রছাত্রী ফর্ম ফিল আপের প্রক্রিয়ায় অংশগ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা আবার আমাদের ফর্ম ফিল আপ ম্যানেজার দিয়ে লগ ইন করছি। আমি লগ ইন করে ফেলেছি। আমি লগ ইন করার পরে, সাইন ইন করার পরে এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু দেখব পরীক্ষার্থী দ্বারা প্রত্যাখ্যান এই অংশটি চলে এসেছে, এখানে ১ দেখাচ্ছে। তো আমি সকল পরীক্ষার্থীর তালিকাতে আবার ভেতর থেকে যদি দেখাই, এই যে প্রত্যাখ্যাততে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু নিচে আমরা দেখব এই যে এই তথ্যটি কিন্তু অনাগ্রহ প্রকাশ করেছে চলে এসেছে। তো প্রত্যাখ্যাত থেকে কিন্তু আমরা চাইলে আবার কোনো কারণে এটা যদি ভুল করে দিয়ে থাকে আবার শিক্ষার্থীকে সম্ভাব্য তালিকাতে প্রেরণ করতে পারবো। তো আমি আবার এই যে শিক্ষার্থীকে সম্ভাব্য তালিকাতে প্রেরণ করুন এখানে দিয়ে দিচ্ছি। এটা ক্লিক করে দিব বোর্ড আমাদের ফর্ম ফিল আপ ম্যানেজার হিসেবে। নিশ্চিত করুন বাটনটিতে ক্লিক করছি। তাহলে কিন্তু এখন খেয়াল করে দেখেন প্রক্রিয়াকরণের জন্য সম্ভাব্য প্রার্থীতে আবার এই শিক্ষার্থীটি চলে এসেছে। আচ্ছা, এখন বাদবাকি যে তথ্যগুলো ছিল আমরা সেগুলো একটু ভেরিফাই করি। আরো যে আমাদের আরো শিক্ষার্থী আছে তাদেরকে আমরা ভেরিফাই করে আসি। তো আমরা প্রথম জিনিসটা দেখছিলাম যে অনাগ্রহ প্রকাশ করেছে, প্রত্যাখ্যাততে চলে গেছিল। তো যদি অনাগ্রহতেই থাকে তাহলে প্রত্যাখ্যাত যে এখানেই সে থাকবে। আর যদি ভুল করে থাকে তাহলে আবার আপনি চাইলে তাদেরকে সম্ভাব্যতে পাঠাতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটি যে স্ট্যাটাস ছিল শিক্ষার্থী দেখতে পাচ্ছিল যে সবগুলো তথ্য সঠিক, সেটি আমরা একটু আবার দেখে আসব। তো আমি আবার বোর্ড দুঃখিত, আমি আবার ফর্ম ফিল আপ ম্যানেজার হিসেবে লগ আউট করে নিচ্ছি এবং আমার যে শিক্ষার্থীর প্রোফাইল সেটি দিয়ে লগ ইন করছি। আমি এখন শিক্ষার্থীর প্রোফাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে যে তথ্যগুলো আছে আবার আগের মতো দেখাবে। এখান থেকে আমি সকল তথ্য সঠিক এই বাটনটি এখন ক্লিক করে আমি তার এই তথ্যগুলোকে জমা দিয়ে দিব। আমার তথ্য জমাদান হয়ে গেছে। এখন দেখেন এখন কিন্তু এই শিক্ষার্থীর স্ট্যাটাসটি হয়ে গেছে যাচাইকৃত। তো এখন আমি আবার ফর্ম ফিল আপ ম্যানেজার হিসেবে লগ ইন করে আপনাদের বাকি প্রসেসটি দেখাবো। আমি লগ আউট করে নিলাম এবং এখন ফর্ম ফিল আপ ম্যানেজার হিসেবে আমি আবার লগ ইন করছি। তো এখন যদি আপনি বোর্ডে যান তাহলে কিন্তু দেখবেন শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমান কিন্তু ৪ চলে এসেছে এবং শিক্ষার্থী দ্বারা যাচাইকৃত একজন শিক্ষার্থী চলে এসেছে। আমি ক্লিক করছি। আমার পরীক্ষার্থী দ্বারা যাচাইকৃত এই যে স্ট্যাটাস বা অবস্থাটি আছে এখানে এখন আপনারা খেয়াল করে দেখেন একজন শিক্ষার্থীকে দেখাচ্ছে। তো এখানে আমরা কিন্তু চাইলে আমরা পরীক্ষার্থী দ্বারা যাচাইকৃত এই অবস্থায় কতগুলো পরীক্ষার্থী আছে তাদের পিডিএফটি দেখতে পারবো। তো এটি বাল্ক পিডিএফ হিসাবে আসলে ডাউনলোড হবে। সিঙ্গেল চাইলে এখানে যেমন একটি তথ্য আছে, আপনি পিডিএফ ডাউনলোড করলে সেখানে একটি তথ্যই দেখাবে। তো আমি আপনাদেরকে একটু বাল্ক তথ্য নিয়ে পিডিএফটি করে দেখাচ্ছি। তো আমি আবার আমাদের শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমান সেখানে চলে যাচ্ছি। এখানে আমরা রেগুলার যে পরীক্ষার ধরন সেরকম একজন পরীক্ষার্থী তথ্য যাচাই
করে আনলাম। কিন্তু আমরা কিন্তু চাইলে আরো এক ধরনের যে পরীক্ষার্থী আছে তাদেরকেও যাচাইকরণ করাতে পারবো। সেই অংশটি একটু দেখি। আমাদের কিন্তু ইরেগুলার যে পরীক্ষার্থী, অনিয়মিত পরীক্ষার্থী তারাও কিন্তু থাকবে। তো তারা তাদের ডিটেইলস এ কি দেখবে সেটা আমরা একটু দেখি। আমি বিস্তারিত পেজে যাই। বিস্তারিত পেজে গেলে কিন্তু এই যে আমার আগের মতো তার সমস্ত তথ্য এখানে তাকে দেখাবে। আবার আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং আমি আবার শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমান এই লিঙ্কটিতে ক্লিক করছি এবং আইএমএস আইডিটা আমি কপি করে নিচ্ছি এবং এখান থেকে কপি করে আমি আমার যে শিক্ষার্থীর প্রোফাইল আছে সেখান থেকে এই যে প্রকার ইরেগুলার এই শিক্ষার্থী কি দেখবেন সেটিকে আমরা দেখে আসবো। তো আমি অনুসন্ধান করে একটি আইডি দিচ্ছি, দিয়ে আমি প্রবেশ করুন বাটনটিতে ক্লিক করছি। আমাকে এখন কিন্তু একটি শিক্ষার্থীকে দেখাচ্ছে যে যার ইরেগুলার এবং পার্শিয়াল পরীক্ষার্থী এবং সে বাংলা এবং ইংলিশে পার্শিয়াল পরীক্ষার্থী হিসাবে তার আবশ্যিক বিষয়গুলো দেখাচ্ছে। এছাড়া আমাদের ফর্ম পূরণের ফি আমরা অলরেডি দেখে এসেছি। বিস্তারিত তে তথ্য এবং ব্যক্তিগত যোগাযোগ, প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক তথ্য ইত্যাদি তথ্যতে কি দেখবে। এখানে কিন্তু আর পরিবর্তনযোগ্য কোনো তথ্য থাকবে না। রেজিস্ট্রেশনের জন্য যে তথ্যগুলো আছে সেগুলোই থাকবে। তবে আমাদের এখানে কিন্তু একটা জিনিস যে দেখেন, এখন কিন্তু নিচে এই শিক্ষার্থীকে ৩ ধরনের অপশন দেখানো হবে। যেমন সকল তথ্য সঠিক, আমি একজন অনিয়মিত পূর্ণ পরীক্ষার্থী হিসাবে উপস্থিত হতে চাই, আমি এই পরীক্ষায় ফর্ম ফিল আপ অনিচ্ছুক। তার মানে হচ্ছে তিনি যদি সকল তথ্য সঠিক দেন তাহলে পার্শিয়াল পরীক্ষা দিতে পারবে দুটো সাবজেক্টের জন্য। আর যদি উনি পূর্ণ শিক্ষার্থী হিসাবে পরীক্ষার্থী হিসেবে উপস্থিতি হতে চান সেটি উনি করে নিতে পারবেন। আর আমি এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে অনিচ্ছুক হলে তিনি তাই আমরা জানি যে এই বাটনটি সিলেক্ট করে দিলে এই তথ্যটি কিন্তু প্রত্যাখ্যিত হয়ে যাবে। তো আমরা প্রথম দুটো দেখেছি, এখন মাঝেরটি আমি দেই। আমি একজন অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে উপস্থিতি হতে চাই। তো ফর্ম ফিল আপের জন্য এই পরীক্ষার্থীটি এই বাটনটি ক্লিক করে জমা দিন বাটনে যদি ক্লিক করে তাহলে তিনি কিন্তু পূর্ণ পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যে ফর্ম ফিল আপ ম্যানেজার আছে তার কাছে রিকোয়েস্ট করতে পারবেন। তো আমি জমা দিন বাটনে ক্লিক করছি। আমার সংশোধনের প্রয়োজন, যেহেতু আমি একটি তথ্য চেঞ্জ করেছি বা পরিবর্তন করেছি সেজন্য এই লেখাটি চলে এসেছে। এখন আমি আবার আমাদের ফর্ম ফিল আপ ম্যানেজার দিয়ে লগ ইন করবো। ফর্ম ফিল আপ ম্যানেজার হিসেবে যদি আমি ঢুকি তাহলে কিন্তু সংশোধনের প্রয়োজন, এখানে আমরা দেখব যে এই তথ্যে কিন্তু তথ্যগুলো চলে এসেছে। তো আমি সংশোধনের প্রয়োজনে একটু যাই। সরাসরি এই যে আমার কিন্তু এই লিঙ্কে অলরেডি চলে এসেছে এবং আমাদের সংশোধনের যাদেরকে প্রয়োজন তাদের তথ্য আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এই যে এই আইডিটি নিয়ে কাজ করছিলাম 2010989312। তো বুশরা মেহজাবিন আনিকা এই তথ্যটির ভেতরে এখন ঢুকবো। প্রক্রিয়া বাটন থেকে বিস্তারিত পেজে যাচ্ছি। এখানে এখন দেখবেন আমাদের যে ফর্ম ফিল আপ ম্যানেজার তিনি কিন্তু এই রিকোয়েস্টের উপরে দেখতে পাবেন এবং চাইলে উনি সম্মতি বা প্রত্যাখ্যান করতে পারবেন। তো আমি সম্মতি বাটনটিতে ক্লিক করছি এবং আমাকে কিন্তু দেখাচ্ছে বুশরা মাহজাবিন আনিকাকে নিশ্চিতকরণের জন্য সফলভাবে প্রেরণ করা হয়েছে। এখন যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আমরা দেখব যাচাইকৃততে কিন্তু ১ সংখ্যায় দেখাচ্ছে আর শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমান এখানে কিন্তু আমার সংখ্যাটি বেড়ে গেছে। আমরা যদি শিক্ষার্থী দ্বারা যাচাই অপেক্ষমানে যাই তাহলে কিন্তু দেখব যে বুশরা মেহজাবিন আনিকা যে রোল নাম্বারের শেষে 1 2 ছিল তিনি কিন্তু যাচাইকৃত নয় বলে মানে আবার এখানে চলে এসেছেন। তো এই শিক্ষার্থীকে তাহলে আমরা আবার আবার লগ ইন করাবো। আমি লগ আউট করছি।
আমি আবার ইউজার প্রোফাইল দিয়ে লগইন করে নিচ্ছি এবং শিক্ষার্থীর প্রোফাইলে প্রবেশ করছি। তো এখন এই যে আমার কিন্তু তথ্যটি চেঞ্জ হয়েছে, ইরেগুলার ফুল হিসাবে আমি পরীক্ষা দিতে পারবো, সেই তথ্যটি আমাকে দেখিয়েছে। তো তাহলে এখন আমি সকল তথ্য সঠিক এই হিসাবে তথ্যগুলো জমা দিয়ে দিব। তো আমি তথ্য জমা দিয়ে দিয়েছি, এই যে যাচাইকৃত চলে এসেছে। তাহলে আমার শিক্ষার্থী দ্বারা যাচাই করণের ইরেগুলার যে সে পরীক্ষার্থী তার জন্য প্রসেসটি সম্পন্ন হয়েছে। এখন আমি লগ আউট করছি এবং আমি আবার দুঃখিত, আমি আবার ফর্ম ফিল আপ ম্যানেজার হিসেবে লগ ইন করে নিচ্ছি। তো আমি লগইন করে ফেলেছি এবং আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখন শিক্ষার্থী দ্বারা যাচাইকৃত এই যে এই তথ্যটি কিন্তু ২ হয়ে গেছে। এখন তাহলে পরীক্ষার্থী দ্বারা যাচাইকৃত এই তথ্যটির আন্ডারে আমরা কিন্তু তথ্যগুলোকে দেখতে পাবো। তো এই যে যখন এখানে তথ্য জমা হবে এভাবে বিভিন্ন অনেক তথ্য জমা হবে। তো আ এই তথ্যগুলোকে পরবর্তীতে আমরা পেমেন্টে পাঠাতে পারবো। কিন্তু পেমেন্টে পাঠানোর আগে পরীক্ষা দ্বারা যাচাইকৃত এই অবস্থাতে কিন্তু আমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবো। আবার টেবিল থেকে এখানে যখন অনেক, অনেক তথ্য থাকবে তখন কিন্তু আমরা বিভাগ, মাধ্যম, শিক্ষার্থীর ধরন, আইএমএস আইডি এরকম বিভিন্ন তথ্য দিয়ে চাইলে ফিল্টার করেও দেখতে পারবো। তো আমরা এই যখন পরীক্ষার্থীর দ্বারা যাচাইকৃত কতজন স্টুডেন্ট আছে তার বিভিন্ন তথ্য আমরা পিডিএফ আকারে এখন একটু ডাউনলোড করি। অনুরোধটি প্রসেস করা হচ্ছে। আমার তথ্যটি কিন্তু যাচাই কৃততে যেটা ছিল সেটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আমার কিন্তু এই দুটো তথ্য চলে এসেছে। ভেরিফাইড লিস্ট, আনপেইড ওনাদের এখনো কিন্তু আমাদের যে পেমেন্ট সেটি কিন্তু হয়নি। তো এইজন্য আর তাছাড়া বাকি যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এরপরে আমরা এখন এই তথ্যগুলোকে পেমেন্টের জন্য পাঠিয়ে দিতে পারবো। আমরা সিলেক্ট করতে পারবো কোন, কোন তথ্যগুলো পেমেন্টের জন্য পাঠাতে পারবো অথবা আমরা সিলেক্ট ফ্রম অল পেজেস এই তথ্যটা যদি দেই, আনসিলেক্ট করে নিলাম, তাহলে সবগুলো একসাথে তথ্য আমরা সিলেক্ট করে নিতে পারবো এবং পেমেন্টের জন্য নির্বাচিত করতে পারবো। তো আমি নির্বাচিত বাটনটি ক্লিক করছি। তো আমি সম্মতি বাটনে ক্লিক করছি তারপরে। আমার কিন্তু এই তথ্যগুলো পেমেন্ট কিউতে চলে গেছে। তো আমি পেমেন্ট কিউতে যাচ্ছি। এখন এই তথ্যগুলোকে একসাথে আমরা পেমেন্ট কিউ থেকে পেমেন্ট করে দিব। আমি পেমেন্ট করুন বাটনটিতে ক্লিক করছি। আমাদেরকে কিন্তু ফর্মের পূরণ পেমেন্টে নিয়ে এসেছে। আমি পেমেন্ট করুন বাটনে আবার ক্লিক করব। আমাদের এইখানে তথ্য থেকে অনিয়মিত পরীক্ষার্থী, নিয়মিত পরীক্ষার্থী এভাবে সমস্ত পরীক্ষার্থীর ইয়ে যে সামারি সেটা দেখাবে এবং মোট পরিমাণটা আমাদেরকে দেখিয়ে দিবে। মোট পরীক্ষার্থী ২ জন। আচ্ছা, এখন পেমেন্ট করুন বাটনে ক্লিক করছি। এরপরে একটি পপআপ আসবে অগ্রসরণ করুন এই বাটনটিতে, সেখানে আমি ক্লিক করব। এখন আমাদেরকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে আবার নিয়ে এসেছে এবং এখান থেকে চাইলে আমি পেমেন্টে চলে যেতে পারি। গেটওয়ে এখানে সোনালী সেবা দেওয়া আছে। এইজন্য আমাদের সোনালী সেবা দেখাচ্ছে। কিন্তু ভবিষ্যতে অনেক বাকি পেমেন্ট গেটওয়েগুলো ইন্টিগ্রেট করা থাকবে, তখন কিন্তু আপনি সেগুলো চাইলে নির্বাচন করে নিতে পারবেন। আর এখানে গেটওয়েতে যাওয়ার আগে আমি একটু বলি যে এখানে কিন্তু দেখেন বিবরণে আমার ইআইএন, এসএসসির শিক্ষাবর্ষ এবং রেফারেন্স নাম্বার এগুলো আপনি চাইলে এখান থেকে ভেরিফাই করতে পারবেন। টোটাল স্টুডেন্ট কয়জন সেটা বলা থাকবে। আর গেটওয়ে চার্জের যে আমার কতগুলো আছে সেগুলো আমি এখান থেকে চাইলে এখানে কিন্তু আমার এই লিস্টটা দেখানো থাকবে। আমি চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি মোটামুটি এখন রেডি। আমি সোনালী সেবা গেটওয়েতে চলে যাচ্ছি। এখন আমাদের এই যে সোনালী সেবাতে চলে এসেছে। এখানে আমি চাইলে অ্যাকাউন্ট পেমেন্ট করতে পারি বা কাউন্টার পেমেন্ট করতে পারি। আমরা যেহেতু কাউন্টার পেমেন্ট বেশি করি, এইজন্য আমরা কাউন্টার পেমেন্ট দিয়েই তথ্যটি দেখাচ্ছি। আমি কনফার্মেশন দিয়ে দিলাম। কাউন্টার পেমেন্ট রিডাইরেকশন হয়ে গেছে। তো আমার কিন্তু কাউন্টার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। এখন চাইলে কিন্তু আমি এই তথ্যটি আ যে পেমেন্ট স্লিপটি এক্সাম টাইপটি সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি ডাউনলোড পেমেন্ট স্লিপে
ক্লিক করছি। আমার পেমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে গেছে। আমি একটু ক্লিক করে দেখিয়ে নিই। এই যে এখানে কিন্তু পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে দেখিয়ে দিয়েছে এবং পেমেন্ট স্লিপে আগের মতো রেজিস্ট্রেশন স্লিপের মতোই অন্যান্য তথ্যর সাথে জমাদানের শেষ তারিখ কত সেটাও কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো এখন আমরা আবার ব্যাক টু মডিউলে যাই। তো ব্যাক টু মডিউলে গেলে আমরা দেখব যে এই পেমেন্টটি কাউন্টারে অপেক্ষমান। আমরা জানি যে পেমেন্ট স্লিপ জমা দেওয়ার পরে সেটি ব্যাংক থেকে আপডেট হতে কিছু সময় লাগে। তো ব্যাংক থেকে যখনই আপডেট হয়ে যাবে তখনই কিন্তু আমাদের আইআইএমএস সফটওয়্যার এই তথ্যটি রিসিভ করবে এবং সাথে, সাথে আমাদের পেমেন্টের স্ট্যাটাসটি চেঞ্জ করে দিবে। কাউন্টার পেমেন্ট অপেক্ষমান। তো এই অবস্থায় আমরা যদি এখন আমাদের যে তালিকা ছিল, শিক্ষার্থীর তালিকা সেখানে যাই, তাহলে আমরা দেখব কিন্তু এই যে সকল শিক্ষার্থীর ভেতরে গেলে আমরা কিন্তু দেখব যে কে কিভাবে আছে এবং বাম পাশ থেকে অর্থ প্রদানের ইতিহাসে যদি আমি যাই, তাহলে এই যে পেমেন্টটি হয়েছিল সেটি স্ট্যাটাসটি দেখতে পাবো যে কাউন্টারে জমা আছে। পরীক্ষার্থীর সংখ্যা এবং অন্যান্য তথ্য। আমি প্রক্রিয়া বাটনে যদি ক্লিক করি বিস্তারিত থেকে, তাহলে আমরা এখানে এটি দেখতে পারবো যে এই যে তথ্যটি কিন্তু কাউন্টার পেমেন্টে আ আমাদের আছে এবং আ এটা গ অ কত পরিমাণ সেটা আমরা দেখতে পাবো এবং চাইলে আমরা পেমেন্ট স্লিপটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো আবার। এছাড়া নিচে যে টেবিল আছে সেখানে কিন্তু আমাদের এই পেমেন্টে কতজন শিক্ষার্থী সেগুলো দেখাবে এবং সেখান থেকে আমি চাইলে আইএমএস আইডি দিয়েও উম আমার তথ্যটিকে খুঁজে বের করতে পারবো। আমি আবার পূর্ববর্তী পেজে যাচ্ছি। তো এখন আমরা যেটা করব এই তথ্যটিকে আমরা আ কাউন্টারের জমা থেকে আসলে এই ট্রান্সেকশনটাকে ধরে নিলাম যে পেমেন্ট রিসিভ হয়ে গেছে ব্যাংকে, তো আমরা আপডেট করে দিব। তো আমরা আ আবার এই তথ্যটিকে একটু দেখাচ্ছি যে আমাদের কিন্তু এই যে পেমেন্টটি এখন সম্পূর্ণ হয়ে গেছে। ব্যাংক থেকে আমরা যখন রিসিভ করে যাবে তখন এই তথ্যটি সরাসরি এখানে সম্পূর্ণ হিসাবে আসবে। তো অর্থ প্রদানের ইতিহাসে কাউন্টার পেমেন্টের তথ্যটি আমরা দেখলাম যে স্ট্যাটাসটি কিভাবে আসবে। আ এবং এখন যদি আমি এই প্রক্রিয়া বাটন থেকে ভেতরে যাই তাহলে কিন্তু আমি এই আ তথ্যটির পেমেন্ট স্লিপটিও আবার চাইলে ডাউনলোড করে নিতে পারবো। এরপরে এখন আমি আরেকবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে এখন যদি আমরা যাই তাহলে কিন্তু দেখব এই যে বোর্ডে জমাকৃত চলে এসেছে। সকল পরীক্ষার্থীর তালিকাতে যদি আমি এখন ঢুকি, তাহলে আপনারা খেয়াল করবেন যেহেতু পেমেন্ট হয়ে গেছে নিশ্চিতকৃত এখানে কিন্তু আমাদের তথ্য চলে এসেছে। তার মানে এদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করার পরে আ এ এখন যেটা হবে আমি আবার এই যে বিস্তারিত পেজে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু এখন আমাদের বোর্ড অফিসিয়ালরা সকল তথ্য পড়ে সমস্ত ফর্ম ফিল আপ যখন শেষ হয়ে যাবে তখন এদের রোল নাম্বার জেনারেট করে দিবেন এবং রোল নাম্বার জেনারেট করার পরে এখানে রোল নাম্বারটি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ফর্ম ফিল আপ প্রসেস। এরপরে শেষ যে অংশটি আছে আমি দেখাই বাম পাশে ফর্ম ফিল আপ কৃত পরীক্ষার্থীর তালিকা। এই বাটনটিতে এই যে লিঙ্ক আছে বামে এটিতে আমি ক্লিক করি। এখন দেখেন ডান পাশে আমার তথ্যগুলো চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার তথ্য আমরা শিক্ষাবর্ষ ইত্যাদি তথ্য দিয়ে কিন্তু আবার আমরা ফিল্টার করে, করে দেখতে পারবো। আ আসলে ট্রেনিং পারপাস এ আমাদের অনেক ধরনের তথ্য আ আমাদের রিয়াল টাইম তথ্যই কিন্তু অনেকবার ব্যবহার করে আমরা দেখাচ্ছি। তো অ এইজন্য ডাটা কিছু কমও আছে। তো আপনারা এসব জায়গায় যখন আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, অনেক তথ্য দেখবেন এবং সেগুলোর মধ্য থেকে আপনাদের তখন এই ফিল্টার গুলো কাজে লাগবে। সায়েন্স মাধ্যম বা আইএমএস আইডি দিয়ে এই তথ্যগুলোকে আপনারা ফিল্টার করে, করে দেখতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও টিউটোরিয়াল। ফর্ম ফিল আপ ম্যানেজার কিভাবে প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপের অংশটি প্রসেস করবেন। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।